আসসালামু আলাইকুম। আজকে ক্রিটিক্যাল রিজনিং যে প্লেলিস্ট আমি তৈরি করেছি তার সেকেন্ড পার্ট টু। আজকে আমরা ক্রিটিক্যাল রিজনিং সাধারণত শুধু কোশ্চেন সলভ করব। আমরা যারা এর আগের পর্বটা দেখেছি, আগের পার্ট ওয়ানটা, সেখানে আমরা একদম বেসিক কনসেপ্ট ধরে ধরে শেখানোর চেষ্টা করেছি এবং অনেকেই বলেছে ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। সবাইকে ধন্যবাদ। আমি আশা করি এই ভিডিওটাও হেল্পফুল হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিংয়ের উপর যত ধরনের কোশ্চেন হয় সবগুলোকে যদি আমরা কতগুলো ভাগে ভাগ করি, তাহলে আমরা মোট 10 ধরনের প্রশ্ন দেখতে পারবো। 10 টাইপস অফ ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন। এর মধ্যে এই যে 10টা, মাস্ট বি ট্রু, মেইন পয়েন্ট, অ্যাজাম্পশন, স্ট্রেংথেন, সাপোর্ট, রিজলভ দ্য প্যারাডক্স, উইকেন, মেথড অফ রিজনিং, ফ্ল ইন দ্য রিজনিং, প্যারালেল রিজনিং, ইভালুয়েট দ্য আর্গুমেন্ট, এরকম 10টা আলাদা আলাদা টাইপের উপর কোশ্চেন হয় সাধারণত। তো আমরা এখন থেকে শুরু করে মোট 10 দিনে 10টা টাইপের কোশ্চেন সলভ করব। যেমন আজকে আমরা শুধু এই মাস্ট বি ট্রু বা মোস্ট সাপোর্টেড এই টাইপের 5টা কোশ্চেন সলভ করব। এবং আমি আশা করি যে ইনশাআল্লাহ যারা এই ভিডিওটা দেখবে তাদের কোশ্চেন যে অ্যাপ্রোচ, কী অ্যাপ্রোচ ফলো করলে কোশ্চেনটা আমরা দ্রুত সলভ করতে পারবো এবং কী অ্যাপ্রোচ ফলো করলে কোশ্চেনটা যাতে কারেক্ট অ্যান্সার তোমরা বের করতে পারবো, তো সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, মাস্ট বি ট্রু। আজকের ক্লাসে যে আমরা 5টা কোশ্চেন করবো, যে টাইপ কোশ্চেনের উপর, সে টাইপটার নাম হচ্ছে মাস্ট বি ট্রু বা মোস্ট সাপোর্টেড। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 1। ওকে, এখন আমরা খেয়াল করে দেখি। আগে আমরা বলছি যে উপরে যে অংশটুকু থাকে এটাকে বলে স্টেটমেন্ট। আর রেড কালার দিয়ে আমি কোশ্চেনটা দিচ্ছি, স্টেটমেন্ট থেকে একটা কোশ্চেন করা হয়েছে, আর এই 5টা হচ্ছে অপশন। আচ্ছা, এবারে আমি স্টেটমেন্টটা পড়ি। স্টেটমেন্ট পড়ার আগে আমি আপনাদেরকে আবারও একবার বলে রাখছি যে ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন সলভ করতে হলে ইংরেজির অর্থ জানতে হবে, কারণ ইংরেজি যেহেতু কোশ্চেনগুলো ইংরেজিতেই হবে, তো ইংরেজির অর্থ জানতেই হবে, কারণ ইংরেজির অর্থটা যদি আমি ঠিকমতো না বুঝি আমি আসলে কোশ্চেনটা সলভ করতে পারবো না কোনোভাবেই। তো আচ্ছা, যাই হোক, স্টেটমেন্ট আমরা পড়ি। বারাক ওবামা ইজ কেপেবল অফ হাই স্পিড ফ্লাইট উইদাউট এনি মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, অর্থাৎ খুব দ্রুত গতিতে উঠতে পারে বারাক ওবামা খুব, মানে তার তার সেই ক্যাপাবিলিটি অর্থাৎ অ্যাবিলিটি আছে কোনো রকম মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কোনো যান্ত্রিক সাহায্য ছাড়া, কোনো রকম যন্ত্র বা এই প্লেন বা এই টাইপ কোনো কিছুর সাহায্য ছাড়া এমনি সে উঠতে পারে, আকাশে উঠতে পারে হাই স্পিড এবং দ্রুত গতিতে। ঠিক পরের লাইনে আবার বলে দেওয়া আছে অনলি বার্ডস আর কেপাবল, সরি এখানে দ্য আর কেপাবল দুইবার আসছে, অনলি বার্ডস আর কেপাবল অফ হাই স্পিড ফ্লাইট উইদাউট এনি মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, প্রথম লাইন এখানে বলে দিচ্ছে যে বারাক ওবামা উঠতে পারে। ওকে, বারাক ওবামা দ্রুত গতিতে উঠতে পারে কোনো রকম যান্ত্রিক সাহায্য ছাড়া, যেমন প্লেন, প্যারাশুট বা এই ধরনের কোনো রকম সাহায্য ছাড়া। ঠিক পরের লাইনে আবার বলে দিছে শুধুমাত্র পাখি এই ক্ষমতা আছে কোনো রকম যান্ত্রিক সাহায্য ছাড়া ওরা। এতটুকু হচ্ছে আমার স্টেটমেন্ট। এবার আমাকে বলছে প্রশ্নে, উপরের এই স্টেটমেন্টটা যদি সত্যি হয়, অর্থাৎ এই যে উপরে যে আমি স্টেটমেন্ট যেটাকে আমরা বলি প্যাসেজ বা এই অংশটা পুরোটা যদি সত্যি হয়, তাহলে নিচের কোন অংশটা, এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটায় মাস্ট বি ট্রু হবে, মানে সত্যি হতেই হবে এমন। আচ্ছা, প্রথমে এই জিনিসটা আমি বলে রাখি, যেটা আমি পার্ট 1-এ বলছি, সেটা হচ্ছে আমরা যখন ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন সলভ করব, তখন আমাদের দুনিয়া পুরাটাই হবে কোশ্চেনের উপর। আমাদের রিয়াল লাইফে কি হয়েছে, রিয়াল লাইফের কি হিস্টোরি, রিয়াল লাইফে কি হচ্ছে, রিয়াল লাইফে কি হবে, এইসব কোনো কিছুই আসবে না। শুধুমাত্র এই স্টেটমেন্টটা, এই কোশ্চেনটা আর এই 5টা অপশনের উপর আমার দুনিয়া থাকবে। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, এতটুকু আমার মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা উপরে ঘটনাটা আমি আশা করি বুঝাইতে পারছি যেখানে আসলে কি বলছে স্টেটমেন্টটাতে। এবার অপশন 1 আমরা চেক দিই। ওকে, ওবামা ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। প্রথমে যে ভুলটা আমরা করব, যেটা হচ্ছে এই অপশনটাতে, সেটা হচ্ছে আমরা নর্মালি কি জানি যে আমেরিকার একজন প্রেসিডেন্ট, সম্ভবত 44তম অথবা 45তম প্রেসিডেন্ট বারাক ওবামা, রাইট? আমরা এটা জানি। তো আমরা হয়তো সেখান থেকে বলে দিতে পারি যে প্রথম অপশনটা হয়তো হবে, কিন্তু আমি আগেই বলছি রিয়াল লাইফে হয়তো বারাক ওবামা প্রেসিডেন্ট, কিন্তু স্টেটমেন্টে কি একবারও বলছে বারাক ওবামা প্রেসিডেন্ট? সে কোন দেশের প্রেসিডেন্ট বা সে আদৌ প্রেসিডেন্ট কিনা সে কিন্তু বলে নাই, এই স্টেটমেন্টে কিন্তু বলা হয় নাই। কিন্তু আমার দুনিয়া হচ্ছে এই স্টেটমেন্ট। আমার যা কিছু আমি সলভ করবো, যত লজিক আমি তৈরি করবো, সব কিছু এই স্টেটমেন্টকে সেন্টার করে হবে, বেস করা হবে।
যে তার মানে যেহেতু স্টেটমেন্টে বলে নাই যে ওবামা কোনো কোনো দেশের প্রেসিডেন্ট কিংবা সামথিং এলস এরকম কিছু, সেহেতু আমি প্রথম অপশনটা কিন্তু ধরতে পারবো না। যদিও যদিও রিয়েল লাইফে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, কিন্তু এই স্টেটমেন্টে একবারও বলে নাই বারাক ওবামা একজন প্রেসিডেন্ট। ওকে, তার মানে আমি প্রথম অপশনটা ক্রস, আমি এটা সলভ করতে মানে এটা আমি কারেক্ট অ্যান্সার হিসেবে পিক করবো না, করতে পারবো না, লজিক নাই কোনো। ওকে, এই জিনিসটা সত্য হইতে পারে যে ওবামা ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, আবার সত্য নাও হইতে পারে, হ্যাঁ, স্টেটমেন্টের খাতিরে। কিন্তু দেখো প্রশ্ন আমাকে বলছে মাস্ট বি ট্রু, অর্থাৎ সত্য হইতেই হবে। যেহেতু আমি এই জিনিসটা একবারে শিওর না এক নাম্বারটা, তার মানে আমি এটাকে অ্যান্সার হিসেবে পিক করতে পারবো না। আচ্ছা, এবার 2 নম্বরে যাই। ওবামা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল লিডার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, হইতেই পারে ব্যাপারটা, কিন্তু উপরের স্টেটমেন্ট কি একবারও বলছে যে কোনো কেউ যদি এরকম কোনো রকম যান্ত্রিক সাহায্য ছাড়া, কোনো রকম মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া কেউ যদি হাই স্পিডে ফ্লাই করতে পারে আর উঠতে পারে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লিডার, এরকম কোনো কিছু বলছে কি আমার স্টেটমেন্টে কিন্তু এরকম কোনো কথা, এরকম কোনো ইনফরমেশন আমাকে দেয় নাই। যেহেতু এরকম কোনো ইনফরমেশন আমাকে দেয় নাই যে সে, আর সাধারণত স্টেটমেন্টে বলাই হয় নাই মোস্ট পাওয়ারফুল। আমি কিন্তু হয়তো, আমি দেখো স্টুডেন্ট বা আমরা যারা কোশ্চেনটা সলভ করবো, আমরা কিন্তু ভাবতেই পারি এরকম যে যেহেতু সে কোনো রকম মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া, যান্ত্রিক সাহায্য ছাড়া হাই স্পিডে ফ্লাই করতে পারে, তার মানে সে খুব মোস্ট পাওয়ারফুল, সে নিশ্চয়ই খুব শক্তিশালী একজন কেউ। কিন্তু এরকম কিন্তু কোনো লজিক, হ্যাঁ, বলে দেয় না এই স্টেটমেন্টে। দেখো স্টেটমেন্টে কিন্তু এরকম কোনো কিছু বলে নাই যে কেউ হাই স্পিডে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া উঠতে পারলেই সে খুব পাওয়ারফুল একজন, এরকম কিন্তু কিছু বলে নাই। যেহেতু এরকম কিছু কিন্তু কোনো কিছু বলে নাই, আমি কিন্তু 2 নাম্বারটাও অ্যান্সার হিসেবে পিক করতে পারবো না, 2 নাম্বারটাও এলিমিনেট। 3 নাম্বারটা দেখো, ওবামা ইজ এ বার্ড। হ্যাঁ, এটা কিন্তু হইতেই পারে। কেন হইতে পারে? দেখো লজিক দেখো। প্রথম সেন্টেন্সে বলছে বারাক ওবামা ইজ ক্যাপাবল অফ হাই স্পিড ফ্লাইট উইদাউট এনি মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স। প্রথম থেকে আমি এটা বলতেছি যে বারাক ওবামার কোনো মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া, যান্ত্রিক সাহায্য ছাড়া, প্যারাশুট, এয়ারপ্লেন বা এরকম যত কিছু আছে, এরকম সব কিছুর সাহায্য ছাড়া সে উঠতে পারে উচ্চ গতিতে, অনেক হাই স্পিডে উঠতে পারে, ফ্লাই করতে পারে। এবার ঠিক দ্বিতীয় সেন্টেন্সেই বলছে যে পাখি, এই ক্ষমতা, অর্থাৎ এই যে হাই স্পিডে কোনো রকম মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া উঠতে পারার ক্ষমতা শুধুমাত্র পাখির আছে। আর প্রশ্নে বলছে যদি উপরের স্টেটমেন্টটা পুরাটা সত্য হয়, তাহলে নিচের কোনটা সত্য? হ্যাঁ, তার মানে দেখো বারাক ওবামা যেহেতু হাই স্পিডে ফ্লাই করতে পারে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া, এবং এই ক্ষমতা যেহেতু শুধুমাত্র পাখিদের আছে, বার্ডসের আছে, তার মানে আমি বলতে পারি ওবামা ইজ এ বার্ড। কিন্তু দেখো খেয়াল করে, রিয়েল লাইফে ওবামা কিন্তু বার্ড না, ওবামা কিন্তু একটা মানুষ। কিন্তু আমি আবারও বলি, রিয়েল লাইফ আমরা ধরবো না, রিয়েল লাইফে কী হচ্ছে সব মানে যা ইচ্ছা তাই হোক, এটা আমার দেখার বিষয় না। ওকে, আমরা কোনটা দেখবো? আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেটমেন্টে কি বলা আছে, প্রশ্নে কি চাইছে, অপশনে কি আছে, ঠিক এইটুকু অংশই হবে আমার দুনিয়া, আমার পৃথিবী, আমার সব কিছু। এইটুকুকে কেন্দ্র করে বেস করে আমি আমার লজিকগুলো তৈরি করব। তার মানে দেখো 3 নাম্বারটা কিন্তু হইতেই পারে, ওবামা বার্ড। হ্যাঁ, এটা কিন্তু মাস্ট বি ট্রু, ওবামাকে পাখি হইতেই হবে, কারণ ওবামা যদি পাখি না হয় তাহলে কিন্তু সে ফ্লাই করতে পারবে না মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া, এটাই কিন্তু পরে বলছে। 4 নাম্বারে দেখো, ওবামা ইজ এ হিউম্যান। ওবামা হিউম্যান কি হিউম্যান না এটা আমি জানি না, শিওর কনফার্ম না, কেননা স্টেটমেন্টে আমাকে এই ধরনের কোনো কথা বলে নাই। যেহেতু এই ধরনের কোনো কথা বলে নাই, তাই আমি এটাকেও এলিমিনেট করে দিচ্ছি। আর 5 নাম্বারটা নন অফ দিস, কেন এটা হবে? দেখো আমি কিন্তু 3 নাম্বারটাকে অ্যান্সার হিসেবে পিক করতে পারি। যেহেতু 3 নাম্বারটাকে আমি অ্যান্সার পিক করতে পারি, তাহলে এটা নন অফ দিস হবে না। তার মানে অ্যান্সার হিসেবে কিন্তু দেখো অ্যান্সার কোনটা, ইয়েস, অ্যান্সার কিন্তু 3 নাম্বারটাই। ওকে, ওবামা ইজ এ বার্ড। তুমি হয়তো বলতে পারবা ভাইয়া রিয়েল লাইফে তো ওবামা কিন্তু একজন হিউম্যান, বাট আমি আবারও বলতেছি ওবামা হয়তো রিয়েল লাইফে হিউম্যান, কিন্তু স্টেটমেন্টে কিন্তু হিউম্যান না। সে কিন্তু স্টেটমেন্টে বলে দিছে একমাত্র তারাই উঠতে পারে, একমাত্র পাখিরাই উঠতে পারে এরকম মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া। যেহেতু বারাক ওবামা মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া উঠতে পারে, তাহলে নিশ্চয়ই বারাক ওবামা একটা পাখি, একটা বার্ড। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। এবার সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনের স্টেটমেন্টে বলা হয়েছে মেনি বিজনেস অফিসেস আর লোকেটেড ইন বিল্ডিংস হ্যাভিং 2 to 8 floors. ইফ এ বিল্ডিং হ্যাজ মোর দ্যান 3 floors ইট হ্যাজ এ লিফট। আচ্ছা, বিভিন্ন বিজনেস অফিস, বিভিন্ন বড় কোম্পানির যে অফিস, সেগুলো সাধারণত এমন সব বিল্ডিংয়ে হয়, এমন সব বিল্ডিংয়ে তাদের অফিস হয় যে বিল্ডিংগুলোর 2 নম্বর থেকে 8 নম্বর ফ্লোরে, এমন যেসব বিল্ডিংয়ে 8 নাম্বার ফ্লোর আছে, 2 থেকে 8 নাম্বার ফ্লোর আছে সেই সব বিল্ডিংয়ে। আবার পরে স্টেটমেন্টে বলে দিছে ইফ এ বিল্ডিং হ্যাজ মোর দ্যান 3 ফ্লোর, যদি একটা বিল্ডিংয়ে 3টার বেশি ফ্লোর থাকে, হ্যাঁ,
ধরো যেমন একতলা, দুইতলা, তিনতলা, এরকম তিনটার বেশি ফ্লোর থাকে, তাহলে ওই বিল্ডিংয়ের একটা লিফট আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টেটমেন্ট। এখন আমাকে বলছে যদি স্টেটমেন্টটা সত্যি হয়, ওকে, তাহলে নিচের কোনটা মাস্ট বি ট্রু হবে। 4টা অপশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমি অপশনগুলো দেখো, খেয়াল করি। সেকেন্ড ফ্লোরস ডু নট হ্যাভ লিফটস। আচ্ছা, সেকেন্ড ফ্লোরস ডু নট হ্যাভ লিফটস, এটা কি আসলে হইতে পারে? ধরো একটা বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিংটা হচ্ছে 5তলা, কিন্তু 5তলা মানে কি 3তলার বেশি। যেহেতু 3তলার বেশি, তার মানে সেই বিল্ডিংয়ে একটা লিফট আছে। হ্যাঁ, যেহেতু লিফট আছে, লিফট তো সেকেন্ড ফ্লোর থাকতেই পারে। যে লিফট তো এমন না ব্যাপারটা যে শুধু 3তলা, মানে মোর দ্যান লিফট, মোর 3টার বেশি যদি ফ্লোর থাকে তাহলে লিফট থাকবে, কিন্তু সেই লিফটটা 3তলা থেকে শুরু হবে না 1তলা থেকে শুরু হবে, সেটা কি আমাকে বলে দেওয়া আছে? সেটা কিন্তু আমাকে বলে দেওয়া নাই। সেকেন্ড ফ্লোরে কিন্তু লিফট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? হ্যাঁ, তাই মানে আমি এটা নিয়ে, এটা মানে আমার মধ্যে কনফিউশন তৈরি করে দিচ্ছে। আমি নিশ্চিত আমি কনফার্ম হইতে পারতেছি না। কনফার্ম যেহেতু হইতে পারতেছি না, 1 নম্বরটা ক্রস। 2 নম্বরটা দেখো, 7th ফ্লোরস হ্যাভ লিফটস। 7 ফ্লোরে কি লিফট আছে? দেখো, আর এখানে স্টেটমেন্টে বলছে যে যেই সব বিল্ডিং 3তলার বেশি, অর্থাৎ 3তলার বেশি মানে 4তলা হইতে পারে, 5তলা হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, হ্যাঁ, এমন যেসব বিল্ডিং, সেসব বিল্ডিংয়ের লিফট আছে। যেহেতু 7th ফ্লোর, যে অত 7তলা মানে 3-এর বেশি, 7 তো 3-এর বেশি অবশ্যই, 3-এর বেশি, তার মানে সেই বিল্ডিংয়ে লিফট আছে। আর লিফট থাকা মানে 7th ফ্লোরেও কিন্তু লিফট আছে, ঠিক কি না? তার মানে আমি কিন্তু এটাকে অ্যান্সার হিসেবে পিক করতে পারি। আচ্ছা, অ্যান্সার হিসেবে ফাইনালি পিক করার আগে, অর্থাৎ দাগানোর আগে, রাইট চিহ্নটা দেওয়ার, রাইট সিম্বলটা দেওয়ার আগে আমি 3 নাম্বার আর 4 নম্বর অপশনটা একবার চেক করে দেখি। অনলি 3 নম্বরে বলা আছে অনলি ফ্লোরস হ্যাভ দ্য অনলি ফ্লোরস অ্যাবভ দ্য থার্ড ফ্লোর হ্যাভ লিফট। এটাকে অনেকে অ্যান্সার হিসেবে পিক করতে পারে, বাট এটাকে অ্যান্সার হিসেবে পিক করা যাবে না। কেন যাবে না সেটা আমি একবার বলি। সেটা হচ্ছে, দেখো একবার খেয়াল করে, যে অনলি ফ্লোরস অ্যাবভ দ্য থার্ড ফ্লোরস হ্যাভ লিফটস। ধরো একটা বিল্ডিংয়ের 6টা ফ্লোর আছে। হুম, তো 6টা ফ্লোর থাকা মানে কি বিল্ডিংয়ে লিফট আছে। হ্যাঁ, এখন বিল্ডিংয়ে লিফট আছে আমি বুঝলাম, কিন্তু লিফটটা কোথা থেকে আসে? একতলা থেকে লিফটটা শুরু হয়েছে, নাকি 3তলা থেকে লিফটটা শুরু হয়েছে? এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন স্টেটমেন্টে আমাকে দেওয়া নাই। স্টেটমেন্টে বলছে শুধুমাত্র কোনো বিল্ডিংয়ের 3টার বেশি ফ্লোর থাকলেই সেই বিল্ডিংয়ে লিফট আছে। হ্যাঁ, কারণ আমি জানি না যে এই 3 নম্বরে যেমন বলছে যে শুধুমাত্র 3 নম্বর ফ্লোরের উপরে যে বিল্ডিং বা ফ্লোরগুলো আছে শুধুমাত্র সেখানেই লিফটের ব্যবহার করা যায়, এরকম কিন্তু ইনফরমেশন আমাকে দেওয়া নেই। আমাকে বলছে যে 3-এর বেশি হইলে, ফ্লোর নাম্বার 3-এর বেশি হইলে সে বিল্ডিংটাতে লিফট আছে, কিন্তু এটা বলে নাই লিফটের শুরুটা কোথা থেকে হবে। ফ্লোর লিফটের 1 থেকে শুরু হবে নাকি 3 নম্বর ফ্লোর থেকে শুরু হবে। যদি দেখো 1 থেকে যদি শুরু হয়, তাহলে কিন্তু সেকেন্ড ফ্লোরেও লিফট আমি ইউজ করতে পারবো, থার্ড ফ্লোরের জন্য ইউজ করতে পারবো। কিন্তু 3 নম্বরে বলছে থার্ড ফ্লোরের উপরেই শুধুমাত্র লিফট থাকবে, তার মানে 3 নম্বরটাকে এলিমিনেট করে দিচ্ছে, কারণ 3 নম্বরের লজিকটা আমি শিওর না, কনফার্ম হতে পারতেছি না। স্টেটমেন্টকে বেস করে লজিক তৈরি করলে আমি 3 নম্বরটা কনফার্ম হইতে পারি না। আচ্ছা, 4 নম্বরেও কিন্তু একই সিচুয়েশন। দেখো, অল ফ্লোরস মে বি রিচড বাই লিফটস। হ্যাঁ, অল ফ্লোরস, কিন্তু যদি এমন হয় যে 7তলা একটা বিল্ডিংয়ের লিফট আছে, কিন্তু লিফটটা 1তলা থেকে শুরু হয় না, লিফটটা শুরু হয়েছে 3তলা থেকে, তাহলে কি হবে? তার মানে তোমাকে 1 থেকে 3তলা পর্যন্ত হেঁটে সিঁড়ি দিয়ে যাইতে হবে, ওকে, তারপরে তুমি লিফটে চড়বা। কিন্তু এখানে বলছে অল ফ্লোরস, এটা কিন্তু নাও হইতে পারে। স্টেটমেন্টস আমাকে ক্লিয়ার করে না এই জিনিসটা, যেহেতু তার মানে এটাও একটা কনফিউশন, এটাও আমি কনফার্ম হইতে পারতেছি না, তার মানে এটাও এলিমিনেট। তার মানে অ্যান্সার হবে সেকেন্ডটা, বি নাম্বার। অনলি 7, অনলি না, শুধু 7 ফ্লোরস হ্যাভ লিফটস। আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। সাব্বির মাস্ট বি এ ডক্টর। আচ্ছা, সাব্বির নিশ্চয়ই একজন ডাক্তার। হি ইজ ওয়ারিং এ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। দেখো, স্টেথোস্কোপ কি আগে এটা বলেন? স্টেথোস্কোপ হচ্ছে, আমরা অনেক সবাই জানি যে ডাক্তাররা ওই যে পরে না 2 কানে দিয়ে রুগীর বুকে রেখে রেখে শ্বাসকষ্ট দেখে, যে শ্বাস কেমনে নিচ্ছে, ওই রকম জিনিস, ওই মেশিনটাকে বলা হয় স্টেথোস্কোপ। আচ্ছা, সাব্বির মাস্ট বি এ ডক্টর, কারণ হিসেবে বলা হয়েছে কারণ সে সব সময় তার ঘাড়ে এই স্টেথোস্কোপটা পরে থাকে। আচ্ছা, এটা একটা কনক্লুশন। এবার কনক্লুশনটা ভ্যালিড হবে, যদি কনক্লুশনটা আমরা ভ্যালিড হিসেবে ধরে নিই, মানে সত্যি হিসেবে ধরে নিই, হ্যাঁ, তাহলে নিচের কোন জিনিসটাকে সত্য হতে হবে? যে এই নিচের কোন জিনিসটা সত্য হলে উপরের এই স্টেটমেন্টটা সত্য হবে। ওকে,
দেখো আমরা অপশনগুলো চেক দিই। এ ডক্টর অফেন, এক নম্বরে বলা আছে এ ডক্টর অফেন ওয়ার স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। একজন ডক্টর, এটার বাংলা হচ্ছে এরকম যে একজন ডাক্তার প্রায়ই তার অ্যারাউন্ড মানে তার ঘাড়ে স্টেথোস্কোপ পরে থাকে। দেখো এখানে বলছে একজন ডাক্তার প্রায়, কিন্তু এটা কিন্তু বলে নাই যে শুধুমাত্র ডাক্তাররাই স্টেথোস্কোপ পরে থাকে। হ্যাঁ, হয়তো রিয়েল লাইফে আমরা জানি যে স্টেথোস্কোপ শুধুমাত্র ডাক্তাররাই পরে, কিন্তু আমরা কিন্তু রিয়েল লাইফের কথা চিন্তা ভাবনা করবো না, আমরা স্টেটমেন্টের কথা চিন্তা ভাবনা করবো। স্টেটমেন্টে বলা আছে, স্টেটমেন্টকে ফলো করবো আমরা শুধুমাত্র, এই কোশ্চেনটাকে ফলো করবো শুধুমাত্র, এই চারটা অপশনকে শুধুমাত্র ফলো করবো, এর বাইরে যাব না। দেখো যদি আমি এক নাম্বারটাকে অ্যান্সার হিসেবে পিক করি কী হবে ঘটনা। হ্যাঁ, এই ডক্টর অফেন মানে প্রায় একটা ডাক্তার তার ঘাড়ের মধ্যে তার এই স্টেথোস্কোপ মেশিনটা ধরে রাখে। এখন দেখো যদি ডাক্তার আমি ধরে নিলাম যে একটা ডাক্তার, কিন্তু এটা কিন্তু এটাও তো হইতে পারে যে একজন মানুষ সে ডাক্তার না, হুদাই সে তার ঘাড়ের মধ্যে একটা স্টেথোস্কোপ ঝুলে রাখছে, এরকম কিন্তু হইতেই পারে। হইতে তাহলে তাহলে কি আমরা তাকে ডাক্তার বলতে পারবো? তাহলে কিন্তু ডাক্তার বলতে পারবো। এবং সাব্বির, দেখো সাব্বির কিন্তু তাহলে মাস্ট বি ডাক্তার হবে না। সাব্বির তার ঘাড়ের মধ্যে একটা স্টেথোস্কোপ ঝুলে রাখছে, আমরা কিন্তু তাকে ডাক্তার বলতে পারি না, আমরা শিওর নিতে পারি না। কারণ এখানে বলছে এক নম্বর অপশনে বলছে এ ডক্টর অফেন, অফেন মানে প্রায় সে, হুম, তার মানে অন্য একটা মানুষ যে ডাক্তার না সেও কিন্তু তার ঘাড়ের মধ্যে এই স্টেথোস্কোপটা ঝুলাই রাখতে পারে। ব্যাপারটা এরকম না? এই জন্য এক নাম্বারটা এলিমিনেট। 2 নাম্বার, ডক্টরস নেভার ওয়্যার এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট আদার দ্যান টেথোস্কোপ অ্যারাউন্ড দেয়ার নেক। আচ্ছা, ডক্টর 2 নম্বরে বলছে ডক্টররা অন্য কোনো যন্ত্র মানে স্টেথোস্কোপ ছাড়া অন্য কোনো যন্ত্র তাদের ঘাড়ে ঝুলায় না। কিন্তু এইটা বলে নাই যে ডক্টর ছাড়া অন্য মানুষরা, যেমন হইতেই পারে একজন সাধারণ মানুষ যে ডাক্তার না, সেও এটা ঝুলাবে না, এরকম কোনো ইনফরমেশন বলছে এখানে না, বলে নাই। এখানে কিন্তু এরকমটা হইতেই পারে, যেমন ধরো আমাকেই ধরো, আমি কোনো ডাক্তার না, মানে আমি যদি একটা স্টেথোস্কোপ আমার ঘাড়ের মধ্যে ঝুলায় রাখি, তুমি কি আমাকে ডাক্তার বলবা? ডাক্তার তুমি ডাক্তার, তুমি আমাকে ডাক্তার বলতে পারবা না, কারণ এটা প্রুফ করে না যে আমি স্টেথোস্কোপ ঝুলায় রাখলেই আমি একটা ডাক্তার। তার মানে ডাক্তাররা, এটা ঠিক যে ডাক্তাররা, আমি ধরেই নিচ্ছি এটা সত্যি যে ডাক্তাররা তার ঘাড়ে স্টেথোস্কোপ ছাড়া অন্য কোনো যন্ত্র ঝুলায় না। হ্যাঁ, তার মানে কি আমি সাব্বিরকে ডাক্তার বলতে পারবো? তার মানে আমি সাব্বিরকে ডাক্তার বলতে পারবো না। কেন সাব্বিরকে ডাক্তার বলতে পারবো না? সাব্বির ধরো কোনো ডাক্তার না, কিন্তু সে হুদাই তার ঘাড়ের মধ্যে একটা স্টেথোস্কোপ ঝুলাই রাখছে, তাইলে আমরা কি তাকে ডাক্তার বলতে পারবো? কখনোই পারবো না। এবার 3 নম্বরটা দেখো, এ ডক্টর ইজ রিকোয়ার্ড টু ওয়্যার এ স্টেথোস্কোপ হিজ নেক। হ্যাঁ, 3 নম্বরটা যদি সত্যি হয় তবুও আমি বলতে পারবো না সাব্বির একজন ডাক্তার। কেন? দেখো 3 নম্বরে বলা হয়েছে একজন ডাক্তারের প্রয়োজন তার ঘাড়ে একটা স্টেথোস্কোপ ঝুলায় রাখা। হ্যাঁ, এখন আমি একজন ডাক্তার সেই অনুযায়ী কাজও করে, সে ঝুলায় রাখে, কিন্তু 3 নম্বর অপশনে এটা বলে নাই যে ডাক্তার ছাড়া অন্য যারা প্রফেশন আছে বা একজন সাধারণ মানুষ সে স্টেথোস্কোপ কখনোই পড়তে পারবে না, কখনোই ঝুলাইতে পারবে না তার ঘাড়ে, এরকম কোনো ইনফরমেশন কি বলছে? বলে নাই। এরকম যেহেতু ইনফরমেশন বলে নাই, 3 নম্বরটা ইলুমিনেট। একবার খেয়াল করে দেখো, তুমি যদি এইভাবে চিন্তা ভাবনা না করো যে এটা বলছে কিনা যে অন্য মানুষরা ঝুলাইতে পারবে কি পারবে না, এই জিনিসটা যদি চিন্তা ভাবনা না আনো, তোমার কিন্তু 4টা অপশনই মনে হবে ঠিক, 4টা অপশনই তোমার কাছে কারেক্ট মনে হবে। ওকে, 4 নম্বর অপশনে দেখো কি বলছে, অনলি এ ডক্টর ওয়্যারস এ স্টেথোস্কোপ অ্যারাউন্ড হিজ নেক। শুধুমাত্র একজন ডাক্তারই তার ঘাড়ে স্টেথোস্কোপ ঝুলায় রাখতে পারে। খেয়াল করে দেখো, যদি এই ঘটনাকে আমি সত্যি মনে করে নিই তাহলে কিন্তু আমি সাব্বিরকে একজন ডাক্তার বলতে পারবো, আমি নিশ্চিত যে সাব্বির একজন ডাক্তার, যদি আমি 4 নম্বরটাকে সত্যি হিসেবে ধরে নিই। মানে এখানে বলছে শুধুমাত্র ডাক্তার, অন্য কোনো প্রফেশন হইলে হবে না। যদি শুধুমাত্র একজন ডাক্তার হয় তো তবেই সে তার ঘাড়ে একটা স্টেথোস্কোপ ঝুলায় রাখতে পারবে। তার মানে যেহেতু সাব্বির সবসময় তার ঘাড়ে একটা স্টেথোস্কোপ ঝুলায় রাখে, তার মানে সে একজন ডাক্তার। অতএব অ্যান্সার কিন্তু 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা এই অ্যান্সার। আশা করি আমি বুঝাইতে পারছি। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, 4 নম্বরটা কোশ্চেনটা শুরু করি। স্টার্টিং ইন 1955, আচ্ছা 1955 সালে শুরু হয়েছিল, যারা অল ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার স্টিল হেলমেটস ইফ দে আর এমপ্লয়েড ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। আচ্ছা, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাকে কি এটা বুঝাই দিই। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যারা বোঝো না তাদের জন্য, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যেমন ব্রিজ তৈরি করা, বড় বড় বিল্ডিং তৈরি করা, রাস্তা তৈরি করা, হাইওয়ে রোড তৈরি করা, এই জিনিসগুলোকে বলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি।
তো এই স্টেটমেন্টে বলা হয়েছে 1955 সাল থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্কার্স অর্থাৎ প্রত্যেকটা শ্রমিক ওয়ার্কার্সকেই, সেই সব ওয়ার্কার, সব ওয়ার্কার্স না কিন্তু যেই সব ওয়ার্কার শুধুমাত্র কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে স্টিলের হেলমেট মাথায় পড়তে হইতো। ওকে, যারা এটা শুরু হয়েছে কবে? 1955 সাল থেকে। এতটুকু হচ্ছে আমার স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে আমাকে প্রশ্ন করছে ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রপারলি ইনফার। অর্থাৎ এই স্টেটমেন্টটা থেকে আমি নিচের কোন অংশটাকে, পাঁচটা অপশনের মধ্যে কোনটাকে সত্যি হিসেবে ধরতে পারি, অনুমান করতে পারি। ওকে, এখানে আমি বলি, এখানে আমরা প্রথম অপশনটা দেখো, এখানে বলছে নো ওয়ার্কার হ্যাড টু ওয়্যার স্টিল হেলমেট বিফোর 1955 বাট অল ওয়ার্কার্স হ্যাড টু ওয়্যার দেম আফটার 1955। আচ্ছা, এক নাম্বার কি বলছে? কোনো শ্রমিককেই, কোনো ওয়ার্কারকেই 1955 সালের আগে স্টিলের হেলমেট পড়তে হইতো না। ওকে, কিন্তু সব ওয়ার্কারকেই 1955 সালের পর থেকে এটা পড়তে হয়। একবার খেয়াল করে দেখো, এখানে বলছে নো ওয়ার্কার আর অল ওয়ার্কার, মানে এখানে বুঝাইছে কোনো টাইপ বুঝায় নাই, সব শ্রমিককে, ইন জেনারেল সব ওয়ার্কারকে বুঝাইছে। কিন্তু আমাকে স্টেটমেন্টে বলছে শুধুমাত্র কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যেসব ওয়ার্কাররা কাজ করে, কিন্তু এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলতে কিচ্ছু বলা নাই। তার মানে এক নম্বরটা এলিমিনেট করে দাও। দুই নম্বরটা, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স ওয়ার দ্য ফার্স্ট টু বি রিকোয়ার্ড টু ওয়ার স্টিল হেলমেটস। মানে দুই নম্বরে বলা হয়েছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যেই ওয়ার্কাররা কাজ করে তারাই প্রথম শ্রেণীর শ্রমিক বা ওয়ার্কার্স, যাদেরকে ফার্স্ট টাইম তারাই, যাদেরকে এই স্টিলের হেলমেট পরাটাকে বাধ্যতামূলক বা একটা রিকোয়ারমেন্ট হিসেবে নতুন একটা ল তৈরি করা হয়েছে। কিন্তু না, এটাকে আমরা ধরতে পারি না সত্যি হিসেবে। কেন ধরতে পারি না? আমাকে স্টেটমেন্টে বলছে 1955 সাল থেকে যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে যেসব ওয়ার্কাররা, তাদেরকে হেলমেট পরতে হয় বাধ্যতামূলক অনেকটা। হ্যাঁ, কিন্তু এইটা বলে নাই যে তারাই প্রথম ওয়ার্কার, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে যেসব শ্রমিকরা বা ওয়ার্কাররা, তারাই প্রথম যাদেরকে এই রিকোয়ারমেন্টটা দিচ্ছে যে স্টিলের হেলমেট পরতে হবে। এরকম কোনো ইনফরমেশন কিন্তু দেয় নাই। এরকমটা হইতেই পারে যে 1955 সালের আগে অন্য ইন্ডাস্ট্রি, যেমন ধরো গার্মেন্টস বা অন্য এগ্রিকালচার বা যে কোনো ইন্ডাস্ট্রি, তাদেরকে হয়তো তাদের তাদের জন্য হয়তো রিকোয়ারমেন্ট হিসেবে এটা সেট করা হয়েছে যে তোমাদের স্টিলের হেলমেট পরতে হবে। এরকমটা কিন্তু হইতেই পারে। যেহেতু এরকমটা হইতেই পারে, দুই নম্বরটা আমাকে একটা কনফার্মেশন দিচ্ছে না, তার মানে দুই নম্বরটাও এলিমিনেট করে দাও। তিন নম্বরটা, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স হ্যাড টু ওয়্যার স্টিল হেলমেটস প্রায়ার টু 1955। তিন নম্বরে বলা হয়েছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যেসব ওয়ার্কাররা কাজ করে তাদেরকে 1955 সালের আগেও এই স্টিলের হেলমেটটা পরতে হয়েছে। কিন্তু না, ব্যাপারটা সত্যি না, কারণ স্টেটমেন্টে বলা হয়েছে যে 1955 সাল থেকে জিনিসটা 1955 সাল থেকে শুরু করে তারপরে জিনিসটা বাধ্যতামূলক বা করছে। কিন্তু তার আগে বাধ্যতামূলক ছিল কি বা ছিল না সেটা কিন্তু আমাকে বলে নাই। তার মানে প্রায়র টু 1955, মানে 1955 মানে 1955 আগে বুঝাইছে। তার মানে তিন নম্বরটাও আমি এলিমিনেট করে দিব, কারণ তিন নম্বরটা সত্যি না। চার নম্বরটা, some workers may have worn steel helmets before 1955 but all construction workers were required to wear them beginning in 1955। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু কনফিউশন না, এই ব্যাপারটা কিন্তু সত্যি হইতে পারে। একবার খেয়াল করে দেখো চার নম্বরে কি বলছে, সাম ওয়ার্কার্স, কিছু ওয়ার্কার, মানে এটা বলছে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, মে হ্যাভ ওর্ন যে স্টিল হেলমেট, মানে তারা 1955 সালের আগে হয়তো বা মানে সত্যি, মানে ব্যাপারটা নিশ্চিত না যে সত্যি অথবা মানে নাও হইতে পারে যে তারা হয়তো স্টিলের হেলমেট ব্যবহার করছে, ইউজ করছে। কিন্তু 1955 সালের পর থেকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রত্যেকটা ওয়ার্কারের জন্য এটা রিকোয়ারমেন্ট হিসেবে সেট করা হয়েছে। এটা কিন্তু সত্যি হইতেই পারে। 1955 সালের আগে আমরা জানি না কি হয়েছে, তাই এখানে 1955 সালের আগে জাস্ট একটা হাইপোথিসিস দিচ্ছে যে হ্যাঁ হয়তো বা পড়ছে, নাও পড়তে পারে, হইতেই পারে। কিন্তু এখানে শিওর দিয়ে বলছে যে 1955 সালের পর থেকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রত্যেকটা ওয়ার্কারের জন্য এটা রিকোয়ারমেন্ট হিসেবে সেট করা হয়েছে যে তাকে স্টিলের হেলমেট পরতে হবে। ওকে, তার মানে চার নম্বরটাকে আমি সত্যি হিসেবে ধরতে পারি, এটা অ্যান্সার হইতে পারে। তবে অ্যান্সার হিসেবে পিক করার আগে 5 নম্বরটাকে চেক করে নিই। ওয়ার্কার্স, 5 নম্বরে বলা আছে ওয়ার্কার্স ওর্ন সাম টাইপ অফ হেলমেট বিফোর 1955
বাট লেটার পরবর্তীতে অল হ্যাড টু ওয়ার স্টিল টাইপ হেলমেটস। 5 নম্বরটা সত্যি না। কেন সত্যি না? 5 নম্বরটা অ্যান্সার হবে না। কেন হবে না দেখো, এখানে ওয়ার্কার্স বলছে, হ্যাঁ, আর সেখানে শুধু সব ধরনের ইন জেনারেল সব ওয়ার্কার্সকে বলছে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কিন্তু আমাকে স্টেটমেন্টে বলছে শুধুমাত্র কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথা। তার মানে 5 নম্বরটা এই সামান্য লজিক দিয়ে আমি এলিমিনেট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি, তবে অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। এবার 5 নম্বরে যাই কোশ্চেন হিসেবে। আচ্ছা, 5 নম্বরটা খুব মজার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা পারলে অনেকটা দেখবা, এই কোশ্চেনটা সম্ভবত কোনো একটা আইবিএ এমবিএ বা অথবা আইবিএ বিবিএ কোশ্চেন পরীক্ষায় আসছিল, আমার ঠিক টাইমটা মনে নাই। আচ্ছা, এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স পাইলটস, আচ্ছা যারা অভিজ্ঞ পাইলট, পাইলট মানে কি যারা বিমান চালায়, উড়োজাহাজ পরিচালনা করে, আচ্ছা যারা অভিজ্ঞ পাইলট, experienced pilots often have more travel than novice pilots in learning to fly the newly developed ultralight airplanes। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে যারা অভিজ্ঞ পাইলট তাদের একদম হালকা উড়োজাহাজ, মানে ভারীর দিক থেকে, মানে ওজনের দিক থেকে যেসব উড়োজাহাজ হালকা, সেসব উড়োজাহাজ পরিচালনা কিভাবে করতে হয়, সেসব উড়োজাহাজ কীভাবে চালাইতে হয়, সেসব চালনা শিখতে গেলে অভিজ্ঞ পাইলটরাই বেশি কষ্ট ফেস করে, বেশি ট্রাভেল ফেস করে, কিন্তু যারা নতুন পাইলট তাদের অত একটা কষ্ট হয় না। ব্যাপারটা কিন্তু কেমন জানি না শুনতে, কিন্তু এটা হচ্ছে। এর কারণ হিসেবে পরের লাইনেই বলছে বিইং অ্যাকাস্টম টু হেভিয়ার এয়ারক্রাফট, কারণ যারা অভিজ্ঞ তারা কিন্তু অনেক দিন ধরে এয়ারপ্লেন চালাচ্ছে, তারা মানে তারা আর আগেকার দিনের উড়োজাহাজগুলো কেমন ছিল, ওজনে ভারী, হ্যাঁ, তো ভারী প্লেনগুলো চালাইতে চালাইতে তারা অভ্যস্ত হয়ে গেছে, আর এই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এক্সপিরিয়েন্সড পাইলট অর্থাৎ অভিজ্ঞ পাইলট যারা, তারা হোয়েন ফ্লাইং হালকা ওজনে হালকা উড়োজাহাজ চালায়, তারা তখন বাতাসটাকে, অর্থাৎ যে আকাশে যে শূন্যে যখন উড়োজাহাজ চলে তখন যে বাতাসটা, সেটা মোকাবেলা করতে, সেটাকে কন্ট্রোল করতে তাদের বেশ কষ্ট হয়। কিসের জন্য কষ্টটা হয়? কারণ তারা আগে অনেক দিন ধরে তো প্লেন চালাচ্ছে, অভিজ্ঞ তো তারা, তো আগে তো তারা ভারী উড়োজাহাজ চালাইছে, কিন্তু এখন তো আর তারা ভারী উড়োজাহাজ চালাচ্ছে না, এখন তারা নতুন করে হালকা উড়োজাহাজ চালাচ্ছে, আর হালকা উড়োজাহাজ চালাইতে তাদের কষ্ট হচ্ছে কারণ তারা বাতাসকে ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছে না। এটা হচ্ছে স্টেটমেন্ট, ঘটনা। এই ঘটনাটা হচ্ছে মানে ঘটছে আর কি, কারণ হিসেবে এটা বলছে, এই ঘটনা কারণ হিসেবে কারণটা বলে দিছে। এইবার আমাকে প্রশ্ন করছে, the passage implies that the heavier craft mentioned above are, মানে এই প্যাসেজ থেকে আমাকে বলছে যে হেভিয়ার ক্রাফট, ভারী এয়ারক্রাফট সম্বন্ধে নিচে কোন মতামতটা, নিচে কোন অপিনিয়নটা, 5টা অপশনের মধ্যে কোনটা সত্যি হতে পারে, যেটা ভারী উড়োজাহাজের ক্ষেত্রে রাইট, ঠিক। ওকে, অপশনগুলো চেক করি। 1 নম্বরে বলছে হার্ডার টু ল্যান্ড দেন আল্ট্রা লাইট এয়ারক্রাফট। আচ্ছা, এখানে বলছে যে ভারী, 1 নম্বরে বলছে ভারী এয়ারক্রাফট, ভারী উড়োজাহাজগুলো ল্যান্ড করতে অনেক কষ্ট হয় আল্ট্রা লাইট এয়ারক্রাফটের, মানে যারা হালকা, হালকা উড়োজাহাজের থেকে। কিন্তু এই জিনিসটা সত্যি না, কারণ দেখো স্টেটমেন্টে ল্যান্ডিং করা, টেক অফ করা, টেক অন করা, ওকে, এই দুইটার সম্বন্ধে কিছু বলছে আমাকে একবারও? আমাকে কিন্তু এটা একবারও বলে নাই আমাকে। হ্যাঁ, এটা বলছে যে বাতাসের কারণে ভারী হালকা উড়োজাহাজগুলো চালানো কঠিন, এটা বলছে, কিন্তু এটা বলে নাই যে সেটা ল্যান্ড করা কঠিন। যেহেতু ল্যান্ড করা কঠিন এরকম কিছু ইনফরমেশন আমাকে স্টেটমেন্টে দেয় নাই, তার মানে 1 নম্বরটা এলিমিনেট। 2 নম্বরটা নট অ্যাজ পপুলার উইথ পাইলটস অ্যাজ আল্ট্রালাইট এয়ারক্রাফটস। আসলে এই জিনিসটাও না, সত্যি না। এখানে কি বলছে যে হেভিয়ার এয়ারক্রাফটস অতটাও পপুলার না ওই পাইলটদের জন্য, যেখানে আল্ট্রালাইট মানে হালকা উড়োজাহাজের তুলনায়। এখানে পপুলার বা এই ধরনের কোনো ইনফরমেশন বা অ্যাডজাস্ট নিয়ে কিন্তু কোনো ইনফরমেশন স্টেটমেন্টে দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই 2 নম্বরটা এলিমিনেট। 3 নম্বরটা দেখো কি বলছে, নট অ্যাজ সেফ অ্যাজ আল্ট্রালাইট এয়ারক্রাফট। এটাকে তুমি কিন্তু অ্যান্সার হিসেবে পিক করতা যদি তোমার মধ্যে লজিক্যাল থিঙ্কিং না থাকতো, কিন্তু 3 নম্বরটা অ্যান্সার হবে না। কেন হবে না দেখো, তুমি হয়তো এইভাবে চিন্তা ভাবনা যদি করো যে যেহেতু পাইলটদের ভারী উড়োজাহাজ চালানোটা সহজ এবং হালকা উড়োজাহাজ চালাইতে কষ্ট হচ্ছে, তার মানে নট অ্যাজ সেফ অ্যাজ আল্ট্রালাইট। আচ্ছা,
আচ্ছা এই জিনিসটা পুরো সরি এখানে আমার ভুল হয়েছে। এটা পুরোটাই দেখো কন্ট্রাডিক্টরি। কেমনে, কন্ট্রাডিক্টরিটা কেমনে সেটা হচ্ছে, এখন দেখো যদি যারা মানে ভারী উড়োজাহাজ, এখানে বলছে যে ভারী 3 নম্বর অপশনে বলছে যে ভারী উড়োজাহাজগুলা হালকা উড়োজাহাজের থেকে সেফ না। কোন উড়োজাহাজ সেফ আর কোন উড়োজাহাজ সেফ না, অর্থাৎ ভারী উড়োজাহাজ সেফ নাকি হালকা উড়োজাহাজ সেফ, এই ধরনের কোনো ইনফরমেশন স্টেটমেন্টে দেওয়াও নেই। দেওয়া আছে নাই কিন্তু, তার মানে 3 নম্বরটা কিন্তু লজিক্যাল না। 3 নম্বরটা যেহেতু লজিক্যাল না, 3 নম্বরটাও এলিমিনেট। 4 নম্বরে বলছে হেভিয়ার এয়ারক্রাফট মোর ফুয়েল এফিশিয়েন্ট দেন আল্ট্রালাইট এয়ারক্রাফট। না, এটাও না অ্যান্সার। কারণ দেখো ফুয়েল এফিশিয়েন্ট কি না, এই ধরনের কোনো ইনফরমেশন কি আমাকে স্টেটমেন্টে দিচ্ছে? এই ধরনের কোনো স্টেটমেন্টে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন দেয় নাই। যেহেতু ফুয়েল এফিশিয়েন্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন আমাকে দেয় নাই, সেহেতু আমি এই ধরনের কোনো লজিক তৈরি করতে পারতেছি না। 4 নম্বরটাও বাদ। এবার দেখো 5 নম্বরটা অ্যান্সার যেহেতু হবে, কারণ 4টা অলরেডি আমি এলিমিনেট করে দিচ্ছি, তার মানে 5 নম্বরটা অ্যান্সার হতেই হবে। কিন্তু 5 নম্বরটা কিন্তু লজিক্যাল অ্যান্সার হয়। কীভাবে হয় আমি দেখো, 5 নম্বরটা বলছে হেভিয়ার এয়ারক্রাফট ইজিয়ার টু হ্যান্ডেল ইন ওয়াইন্ড দেন আল্ট্রালাইট এয়ারক্রাফট। এখানে বলছে যে যেসব উড়োজাহাজ ভারী সেসবকে কন্ট্রোল করার জন্য, হ্যান্ডেল করা, বাতাসে কন্ট্রোল করাটা সহজ, কিন্তু যেসব উড়োজাহাজ হালকা ওজনের দিক থেকে সেসব উড়োজাহাজ বাতাসে কন্ট্রোল করাটা তেমন একটা সহজ না, বেশ কঠিন। এই জন্য অভিজ্ঞ পাইলট যারা, তারা তো একসময় ভারী উড়োজাহাজ চালায় অভ্যস্ত, তারা সবসময় এই ওয়াইন্ডের যে বাতাসের যে সমস্যাটা, এটা তেমন একটা ফেস করে নেই। কিন্তু যেসব হালকা উড়োজাহাজ সেসব বাতাসের মধ্যে কন্ট্রোল করাটা একটু কঠিন, এবং হুট করে তারা যখন ভারী উড়োজাহাজ থেকে হালকা উড়োজাহাজ চালনা শুরু করে, তখন তাদের কাছে বাতাস কন্ট্রোল করাটা বেশ কঠিন হয়ে যায়। লজিক কিন্তু ঠিক মিলে যায়। তো ঠিক এই জন্যই 5 নম্বরটা অ্যান্সার। দেখো 5 নম্বরটা, হ্যাঁ 5 নম্বরটা কিন্তু অ্যান্সার। অতএব আচ্ছা, আমি আশা করি 5টা কোশ্চেন বুঝাইতে পারছি মাস্ট বি ট্রু টাইপ কোশ্চেনের। আর নেক্সটে আমরা আরেকটা টাইপ নিয়ে হাজির হব। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা যদি কোনো কোশ্চেন না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।